হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব প্রসেস অফ লার্নিং বা শিখন প্রক্রিয়া নিয়ে। শিখন প্রক্রিয়া কিভাবে ত্বরান্বিত হয় বা একটি শিশুর মধ্যে কিভাবে শিখন প্রক্রিয়া সংগঠিত হয় তা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আসাম টেট পরীক্ষা পেপার 1 পেপার 2 এলপি ইউপি উভয় পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর শেষে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে নেওয়া কতগুলি কোয়েশ্চেন্স পেয়ে যাবেন এবং পুরোপুরি কনসেপ্ট প্রথমে আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, যে শিখন প্রক্রিয়া, এই শিখন প্রক্রিয়া কি? শিখন প্রক্রিয়া হলো পরিপক্কতা ও অভিজ্ঞতার ফলস্বরূপ মানুষ বা অন্য প্রাণীর আচরণের মধ্যে যে স্থায়ী পরিবর্তন হয় সেই স্থায়ী পরিবর্তনের নামে শিখন প্রক্রিয়া, অর্থাৎ বিহেভিয়ার মডিফিকেশন। মানুষ জন্ম থেকে মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো কিছু অবশ্যই শিখে থাকে। তাই শিখন হলো একটি কন্টিনিউয়াস প্রসেস বা অবিরত প্রক্রিয়া। আমাদের সব ধরনের কার্যকলাপের মূলে রয়েছে শিখন। সাধারণত শিখন বলতে বোঝায় আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। এবার আমরা বিভিন্ন মনোবিজ্ঞানীগণ শিখনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। চলুন নিচে কয়েকটি শিখনের সংজ্ঞা নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করব মনোবিদ গেটসের মতে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের পরিবর্তনকে শিখন বলা হয়। মনোবিদ গেটস বলেছেন যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং প্রশিক্ষণ, ট্রেনিং এর মাধ্যমে যে বিহেভিয়ারকে চেঞ্জ করা হয় এটাকে শিখন বলা হয়, লার্নিং বলা হয়। তারপর মনোবিদ স্মিথ কি বলেছেন চলুন দেখে নিই। মনোবিদ স্মিথের মতে নতুন আচরণের মাধ্যমে কিংবা অভিজ্ঞতার ফলে পূর্ববর্তী আচরণকে শক্তিশালী বা দুর্বল করার নামই হলো শিখন। আপনি আগে মনে করুন শিখেছেন মাল্টিপ্লিকেশন বা গুণ করা শিখেছেন এবং এবার আপনি ভাগ করা শিখেছেন, ঠিক আছে? তো ভাগ করার পূর্বে আপনি মাল্টিপ্লিকেশন গুণ করা শিখেছিলেন, তো গুণ করে কিভাবে গুণের প্রয়োগ ভাগে করতে হয় ওটাকে আপনি কি করলেন, আরও শক্তিশালী করলেন। অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা দুর্বল করে ফেলি, ঠিক আছে? মানে পুরানো যে আমরা শিখেছিলাম হাঁটার পর আমরা কি শিখেছি, দৌড়াতে শিখেছি। প্রথমে একের পর এক করে যেভাবে আমাদের বিহেভিয়ার বা আচরণের মধ্যে পরিবর্তন হয় এটাকে শিখন বলা হয় অ্যাকর্ডিং টু স্মিথ। এরপর অ্যাকর্ডিং টু গ্রাইডার, গথালস অ্যান্ড সলোমন, গ্রাইডার, গথালস এবং সলোমন শিখনকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন চলুন দেখি। লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি চেঞ্জ ইন ইমিডিয়েট অর পটেনশিয়াল বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম এক্সপিরিয়েন্স। গ্রাইডার, গথালস এবং সলোমন বলেছেন যে শিখনকে অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এখানে গ্রাইডার, গথালস এবং সলোমনও বলেছেন যে শিখন হলো আচরণের পরিবর্তন, স্থায়ী পরিবর্তন। এক্ষেত্রে ওনারা বলেছেন। তো তারপর অ্যাকর্ডিং টু বাস্কিস্ট অ্যান্ড গার্বিং, বাস্কিস্ট এবং গার্বিং কি বলেছেন? Learning can be defined as a relatively permanent change in behavior based on experience. বাস্কিটো বলেছেন, গার্বিন বলেছেন যে অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিখন হিসাবে সংজ্ঞায়িত বা আখ্যায়িত করা যায়। অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট রাজ, psychologists define learning as a change or the potential for behavior that occurs as a result of environmental experience but is not the result of fatigue, drugs or injury. শিখনের বিভিন্ন সংজ্ঞা পর্যালোচনা করে মনোবিদ রাজ বলেন, এই রাজের সংজ্ঞাটি কিন্তু যথেষ্ট উপযোগী সংজ্ঞা। মনোবিজ্ঞানীগণ শিখনকে আচরণ অথবা সম্ভাবনা সূচক আচরণের পরিবর্তন হিসাবে সংজ্ঞায়িত করেছেন যা পরিবেশগত অভিজ্ঞতার ফলে ঘটে এবং ক্লান্তি, ঔষধ কিংবা আঘাতজনিত কারণে ঘটে না। শিখন পরিবেশগত অভিজ্ঞতার ফলে সংগঠিত হয়ে থাকে। মনে রাখবেন, ক্লান্তি, ঔষধ বা আঘাত দিয়ে শিখন সংগঠিত করা যায় না। তো এই ছিল শিখনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এবার আলোচনা করব নেচার অফ লার্নিং বা শিখনের প্রকৃতি নিয়ে। শিখনের প্রকৃতি কি
তা এবার আলোচনা করব। মনে রাখবেন, শিখন হলো উদ্দেশ্যমুখী, অর্থাৎ প্রতিটি কার্য যেভাবে এক উদ্দেশ্য নিয়ে সংগঠিত করা হয় ঠিক একইভাবে শিখনও উদ্দেশ্যমুখী, অর্থাৎ শিখন কার্যেরও উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা শিখন কার্য পরিচালনা করে থাকি। মনে করুন আপনি আগন্তুক আসাম টেট পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য এই ভিডিও মনে করুন আপনি দেখছেন, তো কি জন্য আপনি এই ভিডিওটি দেখছেন? শিখন কার্যকে ত্বরান্বিত করার জন্য, তাই শিখন উদ্দেশ্যমুখী হয়। এবার পরবর্তী প্রকৃতি আলোচনা করব, অবিরত প্রক্রিয়া। শিখন হলো একটি অবিরত প্রক্রিয়া, অবিরাম চলতে থাকা প্রক্রিয়া। এটা মানুষ যতদিন পর্যন্ত বাঁচে ততদিন পর্যন্তই শিখে। শিখন হলো স্থায়ী পরিবর্তন। শিখন স্থায়ী পরিবর্তন, কেননা আমরা যখন কোনো কিছু শিখে নিই তখন এই শিখন আমাদের মধ্যে স্থায়ী হয়। অর্থাৎ ব্যক্তি যখন সমস্যা সমাধানের জন্য নতুন আচরণ করে এবং তাতে সফল হয় তখন নতুন আচরণে রপ্ত হয়ে ওঠে। সে পুরনো আচরণকে ভুলে যায় এবং নতুন আচরণে স্থায়ী হয়ে যায়। তারপর শিখন হলো অভিযোজন। অভিযোজন, এখানে শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলতে শিখে এবং নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধানের পথ খুঁজে বের করে। চাহিদা কেন্দ্রিক। শিখন হলো চাহিদা কেন্দ্রিক প্রক্রিয়া। শিখন ব্যক্তির বা ব্যক্তিবর্গের চাহিদার উপর নির্ভরশীল। একজন মানুষ তখনই কোনো কিছু শিখতে উদ্যমী হয় বা উদ্যত হয় কিংবা সক্ষম হয় যখন সে ইহার চাহিদা অনুভব করে। তাই শিখন হলো চাহিদা কেন্দ্রিক। মানসিক উন্নতি। শিখন প্রক্রিয়া মানসিক উন্নতিতে সাহায্য করে। শিখনের ফলে ব্যক্তি কেবলমাত্র কতগুলি কৌশল অর্জন করে না, এই শিখনের ফলে ওই ব্যক্তির মানসিক উন্নতিও ঘটে থাকে। তারপর প্রেরণা বা অনুপ্রেরণা নির্ভর। শিখন হলো প্রেরণা বা অনুপ্রেরণা, মোটিভেশন বেসড। কি করে শিখনের মধ্যে মোটিভেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অনুপ্রেরণা বা প্রেরণা এক ব্যক্তির মধ্যে মনোবল সঞ্চার করে। যথাযথ শিখনের অন্যতম কারণ হলো প্রেরণা বা অনুপ্রেরণা। যখন একটি শিশু নিজের মনকে অনুপ্রাণিত করে তুলে, উদ্বুদ্ধ করে তুলে কোনো কিছু শেখার জন্য, কেবল তখনই ওই শিশুটি কোনো কিছু সুচারুরূপে শিখতে পারে। পরিণমন ও পরিপক্কতা নির্ভর। ম্যাচুরেশন বেসড। শিখন হলো পরিণমনের উপর বেস করে বা পরিপক্কতার উপর বেস করে হয়। কেন? সাধারণত একজন ব্যক্তি তখনই কোনো কিছু শিখতে সক্ষম হয় যখন তার সে বিষয়ে উপযুক্ত বয়স হয়। অর্থাৎ শারীরিক বৃদ্ধি যখন এক ব্যক্তির সঠিক হয়, উপযুক্ত সময়ে গিয়ে পৌঁছায়, উপযুক্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়, তখন ওই ব্যক্তি কোনো কিছু শিখতে পারে। মনে করুন আপনি ক্লাস 5-এর এক শিশুকে যদি 12-এর কোনো ম্যাথস প্রবলেম দেন, তাহলে ওই শিশুটি কি করতে পারবে? মোটেই করতে পারবে না। অর্থাৎ 12-এর ম্যাথস শেখার জন্য ক্লাস 5-এর শিশুটি ঠিক আছে প্রস্তুত নয়। এই মনে করুন ক্লাস 5-এর যে শিশু, আপনি ওকে 12-এর প্রশ্ন দিলেন, কিন্তু ও কি করতে পারবে? করতে পারবে না। কেননা ওর পরিপক্কতা বা ম্যাচুরেশন হয়নি। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার উদ্দীপক ও প্রক্রিয়ার যোগসূত্র। তো উদ্দীপক ও প্রক্রিয়ার যোগসূত্র হিসাবে শিখন কাজ করে থাকে, কেননা শিখনকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার যোগসূত্র হিসাবে গণ্য করা হয়। কেননা আপনি যে থর্নডাইকের তত্ত্ব আমি ইতিমধ্যে চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, আপনি অবশ্যই দেখবেন। ওই কুকুরের যে লালাক্ষরণ এবং কুকুরের যে ঘন্টি বাজানো শব্দ শুনে কুকুরের লালাক্ষরণ, মাংস না এলেও যে কুকুর লালাক্ষরণ, এবং স্কিনারের যে বিড়ালের তত্ত্ব, এ সমস্ত পরীক্ষা বা অবজারভেশন আপনি অবশ্যই দেখবেন, কেননা এগুলি দেখলে আপনি শিখনের তত্ত্ব বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর কি কি ফ্যাক্টর শিখনকে প্রভাবিত করে এটা নিয়ে এবার আলোচনা করব। ফ্যাক্টরস এফেক্টিং লার্নিং। শিখনকে ত্বরান্বিত বা প্রভাবিত করা কারক সমূহ। শিখনকে যে কারণ প্রথমে প্রভাবিত করে সেটি হলো প্রবলেম। মনে রাখবেন, কোনো সমস্যাকে কেন্দ্র করেই কিন্তু শিখনের সূত্রপাত হয়। সমস্যা যদি না থাকে তখন কিন্তু শিখন অনুষ্ঠিত হতে পারে না। মনে করুন যে সমস্যা যদি না থাকতো তাহলে আমরা কোনো কাজ করতাম না, এবং আমরা যদি কোনো কাজ না করি তাহলে আমরা কোনো কিছু শিখতেও সক্ষম হব না। মনে করুন
শিশু তার কান্নাকে খাবার পাওয়ার একটি উপায় হিসাবে ব্যবহার করে। এক্ষেত্রে শিশুর সমস্যা হলো ক্ষুধা। শিশুর সমস্যা এক্ষেত্রে কান্না নয়, এক্ষেত্রে শিশুর সমস্যা হচ্ছে ক্ষুধা। আর এই ক্ষুধাকে নিবারণ করার জন্য শিশু কান্নাকে ব্যবহার করে আসছে, কেননা সে জানে যে কান্না করলে মা খাবার নিয়ে আসবে। এভাবে একজন শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের বাড়ির কাজ হিসাবে অঙ্ক করতে দেন। শিক্ষক পরের ক্লাসে অঙ্কগুলো দেখবেন। এটিই ছিল শিক্ষার্থীদের কাছে সমস্যা যদি না থাকতো তাহলে তারা অঙ্ক শিখতো না। আশা করি আপনি বুঝতে পারলেন। তারপর অ্যাসোসিয়েশন বা সংযোগ। অ্যাসোসিয়েশন বা সংযোগ কী করে শিক্ষণ কার্যকে ত্বরান্বিত করে? সংযোগ বা অনুষঙ্গ, অ্যাসোসিয়েশন বলতে বোঝায় কোনো স্থান বা সময়ে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়া। দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটলে শিক্ষণ কার্য ত্বরান্বিত হয়, কারণ এক্ষেত্রে একটি ঘটনার উপস্থিতি অন্য ঘটনাটিকে মনে করিয়ে দেয়। ফলে প্রাণী ঘটনা দুটির মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে বিষয়টি শিখতে চেষ্টা করে। সংযোগ দুই ধরনের হতে পারে, উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। এই সংযোগ উদ্দীপককে যদি বুঝতে চান তাহলে চ্যানেল প্লেলিস্ট আসাম টেট সিডিপিতে অবশ্যই চেক করুন। ওখানে স্কিনারের তত্ত্ব, তারপর থর্নডাইকের তত্ত্ব, সবকটি তত্ত্ব রয়েছে। তারপর দেখুন, শিক্ষণকে প্রভাবিত করা কারক হলো মোটিভেশন বা অনুপ্রেরণা বা প্রেরণা। প্রেরণা শিক্ষণের গুরুত্বপূর্ণ উপাদান, যা মানুষ বা প্রাণীকে কোনো কাজে প্রণোদিত বা চালিত করে, তাই হলো প্রেরণা বা অনুপ্রেরণা। ক্ষুধার্ত না হলে আমরা খাদ্য সংগ্রহের কৌশল শিখতাম না। এক্ষেত্রে ক্ষুধা হচ্ছে প্রেরণা বা অনুপ্রেরণা বা মোটিভেশন। প্রেরণা বা তাগিদ না থাকলে প্রাণী কিছুই শিখতো না। তাই বলা যায় শিক্ষণের জন্য প্রেরণা বা অনুপ্রেরণা বা মোটিভেশন হলো একটি শক্তিশালী উপাদান। তারপরের ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, রিইনফোর্সমেন্ট বা বল বৃদ্ধি বা বলবর্ধক। বলবর্ধক কী করে শিক্ষণকে ত্বরান্বিত করে? বল বৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট হলো এমন কোনো শর্ত বা অবস্থা যা উদ্দীপককে বা উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ প্রতিষ্ঠা ও শক্তিশালী করে থাকে। বল বৃদ্ধিকে, রিইনফোর্সমেন্টকে বলা যায় পুরস্কার বা রিওয়ার্ড। পুরস্কার পেলে প্রাণী কোনো কিছু দ্রুত আগ্রহ নিয়ে শিখে থাকে। উদাহরণস্বরূপ, শ্রেণীকক্ষে শিক্ষক যদি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীকে প্রশংসা করেন, সেটি বলবৃদ্ধির কাজ করবে বা রিইনফোর্সমেন্টের কাজ করবে। এতে শিক্ষার্থী ও অন্যান্যদের শেখার প্রতি আগ্রহ বাড়বে। তাই বলা যায় বলবৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শিক্ষণকে প্রভাবিত করতে পারে। তারপর ট্রায়াল বা প্রচেষ্টা শিক্ষণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কারণ শিক্ষণ নির্ভর করে প্রচেষ্টার উপর। আমরা ভুল ও প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু শিখে থাকি। যখন আপনি প্রথমবার হাঁটা শুরু করেছিলেন, মনে করুন ওই দিন, তখন কি আপনি প্রথমবার হাঁটতে পেরেছিলেন? নিশ্চয় না। বারবার হামাগুড়ি দিয়ে আপনি হাঁটার চেষ্টা করেছিলেন, আবার পড়ে গিয়েছিলেন। আমরা সকলেই এরকম করেছি। এতে করে আমরা ভুল করে তারপর কি করলাম? হাঁটা শিখলাম। ঠিক একইভাবে আমরা যখন কোনো অঙ্ক বা কোনো সমস্যার সমাধান করতে যাই, তখন প্রথমে আমরা যদি সেই সমস্যার সমাধানের কৌশল না জানি, সেটাকে আমরা করতে পারি না। তো ভুল করে আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, তাহলে আমরা অবশ্যই সমাধান প্রাপ্ত করতে পারি। তারপর কন্টিগুইটি বা নৈকট্য কি করে শিক্ষণকে ত্বরান্বিত করে? শিক্ষণের আরও একটি উপাদান হলো নৈকট্য বা সান্নিধ্য। ঘটনা বা উদ্দীপক সমূহ কতটা কাছাকাছি আছে তার উপর শিক্ষণ কেমন হবে তা নির্ভর করে। উদাহরণস্বরূপ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে সাইট করতে পারি। কোনো শিশু ভালো কাজ করার সাথে সাথে পুরস্কৃত করলে তার শিক্ষণ দ্রুত হয় এবং দৃঢ় হয়, মজবুতির সাথে সে শিখতে পারে। বেশি দিন লং টার্ম মেমোরিতে তার ওই শিক্ষণ প্রবেশ করে যায়, ওই তথ্য ঢুকে যায়। তবে কাজ ও পুরস্কারের মধ্যবর্তী সময় যত বেশি হবে, শিক্ষণের হার তত কম হবে। তাই কি করতে হবে? এই কাজ এবং শিক্ষণের এবং যে রিওয়ার্ড, এই রিওয়ার্ডের সময়কে কম করতে হবে। সময় যদি বেশি হয় তাহলে শিক্ষণের হার কম হবে, অর্থাৎ ঘন রিওয়ার্ড দিতে হবে। আপনি যদি শিক্ষার্থীকে আরও বেশি দ্রুত গতিতে শেখাতে চান, তাহলে রিওয়ার্ড অবশ্যই আপনাকে ঘন দিতে হবে। তারপরের যে প্রভাবকারী উপাদান, সেটি হলো অ্যাটেনশন বা মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষণের ক্ষেত্রে। কোনো শিক্ষণীয় বিষয়ের প্রতি মনোযোগ দিলে শিক্ষণ ত্বরান্বিত হয় বা দ্রুত গতিতে সংগঠিত হয়।
অন্যদিকে মনোযোগ না দিলে শিখনে বিঘ্ন ঘটে এবং শিখন ত্বরান্বিত হতে পারে না। তাই মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি শ্রেণীতে প্রবেশ করলেন, শ্রেণীতে প্রবেশ করার পর আপনি যথেষ্ট টিএলএম এবং লেসন প্ল্যান ইউজ করে 45 মিনিট ক্লাস নিলেন, কিন্তু যদি শিশুরা যদি মনোযোগ না দেয় তাহলে কি শিখতে পারবে? মোটেই শিখতে পারবে না। এবং সবশেষ উপাদান হলো বা ফ্যাক্টর হলো ম্যাচুরেশন বা পরিণমন। ম্যাচুরেশন কি করে শিখনকে প্রভাব বিস্তার করতে পারে শিখনের মধ্যে তা আলোচনা করব। পরিপক্কতা বা ম্যাচুরেশন বা পরিণমন হলো ব্যক্তির মধ্যে গুণগত পরিবর্তন। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর শিখনের হারও বাড়তে থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু আস্তে আস্তে করে জটিল সমস্যা, জটিল বিষয় সমাধান করতে পারে এবং সহজে শিখতে পারে। তাই বলা যায় পরিপক্কতা শিখনের এক অন্যতম উপাদান। আমি যে আগে ক্লাস 5ম শ্রেণীর বা ক্লাস 5-এর একটি শিশুকে যদি আপনি 12-এর অঙ্ক করতে দিন তাহলে ওই শিশুটিকে করতে পারবে, কিন্তু ও যখন ক্লাস 12-এ উঠে যাবে তখন অটোমেটিক ও নিজে বিনা সাহায্য বা সহযোগে সমাধান করতে পারবে। এবার আলোচনা করব ম্যাচুরেশন অ্যান্ড রেডিনেস ফর লার্নিং, পরিপক্কতা এবং শিখনের জন্য প্রস্তুতি। প্রথমে আমরা জানব ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাচুরেশন, অর্থাৎ পরিপক্কতা বা পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমনের বৈশিষ্ট্য হলো পরিণমন একটি বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ আমাদের যে বয়স বৃদ্ধি হয়, শারীরিক বৃদ্ধি ঘটে, এই শারীরিক বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে দেখা যায়, যেমন শিশুর হাঁটা, ঠিক আছে, তারপর সাঁতার শেখা ইত্যাদি। তো এগুলি হলো বিকাশের প্রক্রিয়া। পরিপক্কতা স্বাভাবিক প্রক্রিয়া, পরিপক্কতা একদম অটোমেটিক প্রসেস, কেননা ইহা ন্যাচারালি হয়েই থাকে, আপনি এটাকে চাইলেও আটকাতে পারবেন না, ঠিক আছে। তারপর জৈবিক বিকাশ, পরিণমন জৈবিক বিকাশ, এটা ফিজিক্যালি হয়ে থাকে, ঠিক আছে, এবং সকল প্রাণীরই জৈবিক বিকাশ হয়ে থাকে বা ম্যাচুরেশন হয়ে থাকে। পরিণমন একটি আভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থাৎ পরিণমন শরীরের মধ্যে সংগঠিত হয়ে থাকে, এটাকে বাহ্যিকভাবে করা যায় না। পরিণমন একটি শারীরিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া, অর্থাৎ পরিণমন বা ম্যাচুরেশন শরীরের ক্ষমতাকেও বৃদ্ধি করে থাকে। তারপর পরিণমন সার্বজনীন, পরিণমন সার্বজনীন বা ইউনিভার্সাল, অর্থাৎ সকলের ক্ষেত্রে পরিণমন কিন্তু এক হয়। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম এবং আজ আমরা যখন টেট পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছি, তখন ওই যে সময় আমরা যখন আজ থেকে 10 বছর পূর্বে ছিলাম, ওই পূর্বে আমরা মনে করুন 10 বছরের আপনি ছিলেন, হ্যাঁ, বা মনে করুন আপনি 12 বছরের ছিলেন, ঠিক আছে, 14 বছরের ছিলেন ইত্যাদি আপনি ছিলেন, ঠিক আছে। তো আপনার যে বয়স বৃদ্ধির সাথে সাথে তখন আপনি যে কাজ করতে পারতেন না, আর আজ আপনি ওই কাজ করতে সক্ষম হচ্ছেন। তো ইউনিভার্সাল, ঠিক আছে, ম্যাচুরেশন ইউনিভার্সাল, অর্থাৎ সকলের ক্ষেত্রে সমান হয়। সীমাবদ্ধ, অর্থাৎ ম্যাচুরেশন একটি সময়ে থেমে যায়। বৃদ্ধি, আমরা যে বৃদ্ধি এবং বিকাশের আলোচনা করেছিলাম, তো যেভাবে বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে তারপর থেমে যায়, ঠিক একইভাবে ম্যাচুরেশনও একটি সময় পর্যন্ত থেমে যায়। আর ম্যাচুরেশন একটি ওর যখন নির্দিষ্ট সীমা পার করে নেয় তখন আর ত্বরান্বিত হয় না বা চলতে থাকে না। এবার রেডিনেস নিয়ে আলোচনা করব, কেননা সিলেবাসে এই সমস্ত টপিক রয়েছে। রেডিনেস বা প্রস্তুতির নিয়ম, প্রস্তুতির নিয়ম থর্নডাইক তার ল অফ রেডিনেসে উল্লেখ করেছেন। তো শিখনের জন্য প্রস্তুতি খুবই জরুরি। যদি শিশুরা প্রস্তুতি না হয় শিখন কার্য সংগঠিত করার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেণীতে হাজার চেষ্টা করেন, লাখ চেষ্টা করেন, আপনি টিএলএম ব্যবহার করেন আর যাই করেন, কিন্তু শিখনের জন্য যদি প্রস্তুত না থাকে শিশুরা, তাহলে আপনি কখনো শিক্ষা দান করতে পারবেন না। এবার কতগুলি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্সগুলির উত্তর এখানে আপনি দেখতে পাচ্ছেন। আবেগিক অনুবন্ধনবাদের জন্মদাতা ওয়াটসন। মিমেসিস গ্রিক ভাষার একটি শব্দ, এর অর্থ কি? মিমেসিস শব্দের অর্থ হলো ফলো করা বা ইমিটেট করা বা অনুকরণ করা। কোয়েশ্চেন নাম্বার 3, শিখনের স্থানান্তরকরণ এর বিকারক তত্ত্বের উদ্ভাবককে? শিখনের স্থানান্তরকরণ তত্ত্বের উদ্ভাবক হলেন স্পিয়ারম্যান। কোয়েশ্চেন নাম্বার 4, শিখনের ক্ষেত্রে সর্বপ্রথম অন্তর্দর্শন শব্দটি কোন মনোবিজ্ঞানী ব্যবহার করেছিলেন? অন্তর্দর্শন, ইনসাইট, এই শব্দটি ব্যবহার করেছিলেন কহলার। কোয়েশ্চেন নাম্বার 5,
শিখন হচ্ছে একটি বিশেষ সম্পর্ক যা একটি শিশুর ক্ষমতাগুলোর পূর্ণাঙ্গ বিকাশে সাহায্য করে। এটি কার মত? এটি রাইবার্ডের মত। আপনারা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এগুলি মনে অবশ্যই রাখবেন। বারবার চেষ্টা করে বহু সময় বিরতির পর একটি ছাত্র নিজে অঙ্কটি সমাধান করতে সক্ষম হলো। এই ধরনের শিক্ষাকে শিখনের কোন তত্ত্ব সমর্থন করে? বারবার চেষ্টা করে যখন আমরা কোনো কিছু ভুল করতে করতে তারপর শিখি, শুদ্ধ ইনফরমেশন পাই, সেটা হলো সংযোগবাদ বা কানেকশনিজম। কোয়েশ্চেন নাম্বার 7, অনুবন্ধনবাদ এর জন্মদাতাকে? অনুবন্ধনবাদ কন্ডিশনিং এর জন্মদাতা হলেন প্যাভলভ। কোয়েশ্চেন নাম্বার 8, ব্যবহারিক অনুবন্ধনবাদ এর আবিষ্কারককে? B.F. স্কিনার। শিখন হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের দ্বারা আচরণ সংশোধন করা। উক্তিটি কার? মনোবিজ্ঞানী গেটসের। সবশেষ প্রশ্ন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের, কোন মনোবিজ্ঞানী শিখনকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের প্রক্রিয়া বলে বর্ণনা করেছেন? থর্নডাইক। থর্নডাইক নিজেই যে কুকুরের পরীক্ষা করেছিলেন, এই পরীক্ষা থেকে উনি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের ফলেই যে শিখন হয়ে থাকে সেটা বলেছিলেন। তো এই ছিল কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলি বিগত বছরের পরীক্ষা, বিভিন্ন রাজ্যিক টেট, সিটেট এই পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, তাই এই প্রশ্নগুলিকে আপনারা নোট অবশ্যই করবেন। টেলিগ্রাম চ্যানেলে আপনি যোগ দেবেন, ভিডিও ডেসক্রিপশনে আছে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি ক্লিক করে টেলিগ্রামে যোগ হয়ে যাবেন, এতে করে আপনি এই কোয়েশ্চেনগুলির PDF ফাইল পেতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 1, মিনিংফুল লার্নিং ইজ? অর্থপূর্ণ শিখন, পেয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশন বিটুইন দ্য স্টিমুলাস অ্যান্ড দ্য রেসপন্স। অর্থাৎ এখানে আমি বাংলা ভাষায়ও লিখে দিয়েছি, দ্বিভাষিক হবে এই অবজেক্টিভ কোয়েশ্চেনগুলি, এমসিকিউ কোয়েশ্চেনগুলি। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মিলন এবং সংযোজন, ইমিটেশন অফ অ্যাডাল্টস অ্যান্ড মোর অ্যাবল পিয়ার্স, অধিক কার্যক্রম সহপাঠী এবং প্রাপ্তবয়স্কের অনুকরণ, প্যাসিভ রিসিভিং অফ দ্য গিভেন ইনফরমেশন, প্রদত্ত তথ্যের নিষ্ক্রিয় গ্রহণ, অ্যাক্টিভ ক্রিয়েশন অফ নলেজ স্ট্রাকচার্স ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জ্ঞানের কাঠামো গঠন। মিনিংফুল লার্নিং, অর্থপূর্ণ শিখন কি? অর্থপূর্ণ শিখন হলো নতুন নতুন তথ্য সংগ্রহ করা এবং নিজের অলরেডি বা ইতিমধ্যে যে সমস্ত তথ্য মাথায় রয়েছে, স্টোর রয়েছে, এগুলির সঙ্গে নতুন তথ্যের সংযোজন বা পেয়ারিং বা অ্যাসোসিয়েশন হলো শিখন, বা এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সম্পর্ক, প্রতিক্রিয়ার মধ্যে সংযোজন, এটাকে মিনিংফুল লার্নিং বলা হয়। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন এ, পেয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশন বিটুইন দ্য স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মিলন এবং সংযোজন। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সেন্ট্রাল টু লার্নিং? শিখন এর বা নিচের কোনটি শিখনের মূল কেন্দ্র? এখানে নিচের হবে, নিচের কোনটি শিখনের মূল কেন্দ্র? ঠিক আছে, শিখনের মূল কেন্দ্র ইমিটেশন, মিনিং মেকিং, কন্ডিশনিং, রোট মেমোরাইজেশন। রোট মেমোরাইজেশন হবে না, মুখস্থ করার কথা এখানে। ঠিক আছে, তো মুখস্থ যেখানে থাকবে উত্তর কিন্তু নেগেটিভ অর্থে হতে পারে, কিন্তু পজিটিভ অর্থে হবে না, আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ইমিটেশন, মিনিং মেকিং, তো শিখনের মূল কেন্দ্র হলো অর্থ গঠন। অর্থ গঠন করার জন্য কিন্তু শিখন করা হয়ে থাকে এবং শিখনের কেন্দ্রবিন্দুতে থাকে অর্থ গঠন, যাতে আমরা যা কিছু শিখছি তার অর্থ যেন আমরা বুঝি। শুধুমাত্র মুখস্থ করে বা ক্র্যামিং করে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া এবং সঠিকভাবে শেখা, এর মধ্যে দিন রাতের তফাৎ রয়েছে। ঠিক আছে, তো এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাব। লার্নিং ক্যান বি ফ্যাসিলিটেটেড বাই, শিখন প্রক্রিয়া সুগম করা যেতে পারে কিভাবে? পুশিং দ্য চিলড্রেন হার্ডার বাই ইউজিং পানিশমেন্ট, শিশুকে কঠিন শারীরিক শাস্তি দ্বারা শক্তকরণ। আপনি শাস্তি দিলে শিশু কি শক্ত হবে? আর শিশুর মনোযোগ একেবারে ভেঙে যাবে, শাস্তি দিয়ে কোনো কাজ হবে না। আস্কিং দ্য চাইল্ড টু ডু এ লট অফ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, শিশুকে যথেষ্ট চর্চা ও অভ্যাস করতে বলা। তারপর প্রেশারাইজিং দ্য চিলড্রেন টু স্পেন্ড লং আওয়ার্স অন স্টাডিং, শিশুকে প্রেশার দেওয়া বা চাপ দেওয়া বেশি সময় পড়ার জন্য। কানেক্টিং নিউ ম্যাটেরিয়ালস উইথ সামথিং দ্য চাইল্ড অলরেডি নোজ,
এমন কিছু তথ্য বা ইনফরমেশন যোগ দেওয়া বা শিখতে দেওয়া যেগুলি শিশু ইতিমধ্যে জানে, কিন্তু এর মধ্যে নতুন নতুন সংযোজন করা। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি। কেননা শিক্ষণ কার্যকে যদি ফেসিলিটেট করতে হয় বা আরও কুইকলি বা র্যাপিডলি করতে হয়, তখন কানেক্টিং নিউ ম্যাটেরিয়ালস উইথ সামথিং দ্য চাইল্ড অলরেডি নোজ, শিশুর জানা বস্তুর সঙ্গে নতুন উপকরণ সংযোজন করে শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। কোয়েশ্চেন নাম্বার 4, লার্নিং ক্যান বি এনরিচড ইফ, শিশুর শিক্ষাকে আরও ত্বরান্বিত বা দ্রুতগতিতে করা যায় কিভাবে? সিচুয়েশনস ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড আর ব্রট ইনটু দ্য ক্লাস in which students interact with each other and the teacher facilitates। এখানে শিক্ষক শিক্ষাদান করবেন বা একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড থেকে, প্রকৃত পৃথিবী থেকে যে সমস্ত ঘটনা ঘটছে এগুলিকে নিয়ে শ্রেণীকক্ষে উপযোগ করবেন। এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এক কারক হিসাবে কাজ করবে লার্নিংকে আরও বেশি ত্বরান্বিত করার। মোর অ্যান্ড মোর টিচিং এইডস আর ইউজড ইন দ্য ক্লাস, শুধুমাত্র টিচিং এইড ইউজ করে, টিএলএম ইউজ করে শিক্ষাকে বা শিক্ষণকে ত্বরান্বিত করা যায় না। টিচার্স ইউজ ডিফারেন্ট টাইপস অফ লেকচার্স অ্যান্ড এক্সপ্লেনেশন, ডিফারেন্ট টাইপ, আপনি যে কোনো ধরনের লেকচার মেথড ইউজ করুন, আপনি কিন্তু হাজার প্রক্রিয়া যদি প্রচেষ্টা করে যান লেকচার মেথডের মতো, তখন কিন্তু শিশুদের শিক্ষণ ত্বরান্বিত হবে না। ডিউ অ্যাটেনশন ইজ পেইড টু পিরিয়ডিক টেস্ট ইন দ্য ক্লাস, শুধুমাত্র পিরিয়ডিক টেস্ট বা মেয়াদি পরীক্ষণের মধ্যে যদি অ্যাটেনশন বা মনোযোগ দেওয়া হয়, তখনও কিন্তু শিক্ষণ কার্য ততটা ত্বরান্বিত করা যায় না যতটা প্র্যাকটিক্যাল বা রিয়েল ওয়ার্ল্ড থেকে এক্সাম্পল এনে যদি আপনি শ্রেণীকক্ষে পাঠদান করেন, ততটা শিক্ষার্থীদের মনে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং চিলড্রেন অ্যান্ড দেয়ার লার্নিং ইজ কারেক্ট? নিচের কোন উক্তিটি শিশু এবং তাহাদের শিক্ষণের জন্য সত্য? শিশুদের শিক্ষণে অনুপ্রেরণা এবং শিক্ষণ ক্ষমতা কেবল বংশগতি দ্বারা পূর্ব নির্ধারিত থাকে। কেবল বংশগতি দ্বারা যে শিশুদের শিক্ষণ পূর্ব নির্ধারিত থাকে, এটা ভুল হবে না, ঠিক আছে? শিশুদের আর্থসামাজিক অবস্থা তাহাদের অনুপ্রেরণা এবং শিক্ষণ ক্ষমতা নির্ধারিত করে। শুধুমাত্র যে আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক কন্ডিশন শিশুদের মোটিভেশন করবে এমন নয়, এটাও ভুল। শিশুদেরকে শিক্ষণে অনুপ্রেরণা প্রদানের জন্য উপযুক্ত বলবর্ধক রিইনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট, শাস্তি প্রয়োগ করা উচিত। অনুপ্রেরণা প্রদানের জন্য উপযুক্ত বলবর্ধক শাস্তি প্রয়োগ করা উচিত, কিন্তু শাস্তি এখানে প্রয়োগ করলে কিন্তু এখানে নেগেটিভ অর্থে চলে যাবে। বলবর্ধক প্রয়োগ করা উচিত। শাস্তি আপনি যদি দেন তাহলে কিন্তু কোনো কাজ বিশেষ করে প্রভাবিত হয় না, ঠিক আছে? আপনি শাস্তি যদি দেন তাহলে শিশুর কি হবে? শিক্ষকের প্রতি বিদ্বেষ ভাব জাগরিত হতে পারে, শত্রুতা ভাবও উৎপন্ন হতে পারে। ডি অপশন, সকল শিশুর প্রাকৃতিকভাবে শিক্ষণে অনুপ্রাণিত এবং শিক্ষণ কম থাকে। প্রাকৃতিকভাবে শিক্ষণে অনুপ্রাণিত, শেখার জন্য কোন শিশুর মন থাকে না? সকলেরই মন থাকে, এবং প্রাকৃতিকভাবে যাতে ওরা ভালো করে শিখতে পারে এবং প্রাকৃতিকভাবে শিশুরা কিন্তু শিক্ষণ কার্য ত্বরান্বিত করতে পারে বা শিক্ষণ বা শিখতে পারে। তাই অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এখানে আমি বাংলা অপশনগুলি দেখিয়ে দিলাম, এখানে একসাথে বাংলা এবং ইংরেজি অপশন দেখানো সম্ভব নয়। তো ডি, অল চিলড্রেন আর ন্যাচারালি মোটিভেটেড টু লার্ন অ্যান্ড আর ক্যাপেবল অফ লার্নিং, এই অপশনটি হয়ে যাবে শুদ্ধ উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ রিইনফোর্সমেন্ট? নিচে চারটি স্টেটমেন্ট আছে, চারটি প্র্যাকটিক্যাল শ্রেণীকক্ষের এখানে সিচুয়েশন সাইড করা হয়েছে। আপনাকে বলতে হবে যে কোনটি রিইনফোর্সমেন্ট বা বলবর্ধকের উদাহরণ। নো প্রীতি, দি আনসার ইজ নট 45। না প্রীতি, আনসার উত্তর 45 নয়। দীপিকা, কান্ট ইউ হেল্প কৃষ্ণা উইথ হার আনসার? দীপিকা, তুমি কৃষ্ণাকে তার উত্তরে সাহায্য করবে না? ওহ নো, অ্যাজ ইউজুয়াল ইউ আর রং। ও হো, তুমি আবারও ভুল করে ফেললে। সুনীতি, ইউ হ্যাভ সেইড রাইটলি। সুনীতি, তুমি শুদ্ধভাবে বললে। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে সুনীতি, তুমি শুদ্ধভাবে বলেছো বা বললে। কেননা এরকম করে আমরা যদি তারিফ করি বা অ্যাপ্রিসিয়েট করি, তখন এটা রিইনফোর্সমেন্টের কাজ করে বা বলবর্ধকের কাজ করে। অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের শুদ্ধ উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য লার্নিং ইন হুইচ লার্নার্স ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার অ্যান্ড অলসো অ্যাকাউন্টেবল টু ইচ আদার। এমন শিক্ষণ প্রক্রিয়া যে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থী একে অপরের উপর নির্ভরশীল এবং দায়বদ্ধ। নির্ভরশীল এবং দায়বদ্ধ, এখানে অ্যাকাউন্টেবল আরেকটি শব্দ আছে, মনে রাখবেন। শুধুমাত্র যদি নির্ভরশীল হতো তাহলে কোঅপারেটিভ কোলাবোরেটিভ লার্নিং হতো, কিন্তু এখানে দায়বদ্ধ আছে।
তো এরকম শিখন প্রক্রিয়াকে ডিফারেন্সিয়েটেড লার্নিং বলা হয়, কেননা শিখন প্রক্রিয়ার মধ্যে প্রত্যেক শিশু একে অপরের উপর নির্ভরশীল এবং দায়বদ্ধও। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে পৃথকীকৃত শিক্ষণ। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, আজকের ভিডিওর সব শেষ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস এফেক্ট লার্নিং, নিচের কোন উপাদানগুলি শিক্ষণকে প্রভাবিত করে? মোটিভেশন অফ দ্য লার্নার, ম্যাচুরেশন অফ দ্য লার্নার, টিচিং স্ট্র্যাটেজিস, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ অফ দ্য লার্নার। শিক্ষার্থীর প্রেরণা বা অনুপ্রেরণা, শিক্ষার্থীর পরিণমন বা পরিপক্কতা, শিক্ষণ কৌশল, শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য। এখানে ABCD 4টি অপশন, প্রথমে 1 2 3 4 আছে, তারপর ABCD 4টি অপশন। এখানে কোনটি হবে শুদ্ধ উত্তর? এখানে মনে রাখবেন শিক্ষণকে মোটিভেশন, শিক্ষার্থীর মোটিভেশন যেভাবে প্রভাবিত করতে পারে, শিক্ষার্থীর পরিপক্কতাও ঠিক একইভাবে প্রভাবিত করতে পারে এবং শিক্ষণ প্রক্রিয়াও প্রভাবিত করতে পারে, শিক্ষার্থীর শারীরিক স্বাস্থ্য এবং আবেগিক স্বাস্থ্যও প্রভাবিত করতে পারে। তাই এই প্রশ্নের সবকটি হয়ে যাবে শুদ্ধ। তাই সবকটি শুদ্ধ কোন অপশনে আছে? আপনি দেখুন তো, বি অপশনে আছে সবকটি অপশন শুদ্ধ, সবকটি অপশনের কথা বলা হয়েছে, তাই বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি থেকে আপনি পুরো কনসেপ্ট বুঝতে পারলেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।